আপনার সঙ্গে যে ভঙ্গিতে কথা বলে, আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন, আমাদের অনুষ্ঠানটা যেভাবে চলে, আমার শুরুর দিকে আমার কাছে মনে হয়েছিল যে এটা আসলে কি প্রথাগত ইন্টারভিউ হচ্ছে কি হচ্ছে না। আপনিও নানা রকম মানে বৈঠকি ভঙ্গিতে কথা বলেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই অনুষ্ঠানটা এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আমাকে অনেকে বলেন, এবং তাদের একটা বিশেষ দাবিও হলো, যেহেতু অজয় দা গল্পের ছলে ছলে কথা বলেন, যে গল্প বলতেও তো সময় লাগে, কাজে ওনাকে একটু সময় দেন। তো এখন আমি খুবই লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আপনার কাছে, আপনাকে আমি বোধহয় পর্যাপ্ত সময় দেই না। তো যদি না আপনি না, একটু। এ- এখানে আপনাকে আমি একটা কথা বলি। সম্ভবত তলস্তয় বলেছিল, আমাদের পাঠকদের বা দর্শকদের এটা জানতে হবে, শ্রোতাদের। তলস্তয় জি। বলছিল কি জানেন, যে নদীর পাড়ে দাঁড়িয়ে যদি আপনি পাশে ওপারের গ্রামটাকে দেখেন এবং একটা ছবি আঁকেন, সেটা হচ্ছে কবিতা। আর আপনি যদি আচ্ছা। নদীটা পার হয়ে ওই পারে গিয়ে দাঁড়িয়ে ওই গ্রামটা নিয়ে লেখেন, ওইটা হচ্ছে গল্প। আর যদি আপনি গ্রামের ঘরে ঘরে ঘুরে এসে লেখেন, ওইটা হলো উপন্যাস। তো আমরা তো উপন্যাস লিখতেছি না, কবিতা আর গল্পই ভালো। তো আজকে আমাদের এটা কবিতা হবে কিনা নাকি গল্প হবে আমি জানি না, দর্শকরা ঠিক করবে। তো একটা বিষয় না একটু বলাই দরকার, আমরা আজকে এমন সময় করছি কাজটা, এমন সময় আলোচনাটা করছি। আমি জেনেছি আপনি সিটির বাইরে যাচ্ছেন, এই জন্য মানে অনেকটা তাড়াহুড়ো করে করা, যে আজকে কিন্তু আমাদের এই মানে শপথ হয়ে যাবে একটু পরেই। এবং ইন্টারেস্টিং হলো আজকে তিনটা শপথ হবে। এটা অবশ্য একটু রেয়ার ব্যাপার। সাধারণত যেদিন এমপি সাহেবরা শপথ নেন, হয়তো ওই দিনই বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে মন্ত্রী পরিষদ শপথ নেন। তো আজকে মাঝখানে আরেকটা শপথ আছে। এই শপথটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ। এখন এই সংবিধান শপথ যেটা হবে, আমার খুব জানতে ইচ্ছা করে কতগুলি জিনিস। একটা জিনিস হলো কি, যখন আপনি শপথ নিয়ে নিলেন দাদা, তখন আপনি ওখানে যে কথাগুলি উচ্চারণ করলেন, সেই কথাগুলি তো আপনাকে পালন করতে হবে। দেখেন, আমি কথাটা বলি কেন, আমার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া হলো, যখন মাহফুজ আলমরা শপথ দিলেন দ্বিতীয় ধাপ, তখন উনি শপথ দিলেন যে উনি সংবিধান সমুন্নত রাখবেন। শপথটা নিয়েই বললেন যে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামাতে হবে। আর বঙ্গবন্ধুর ছবি রাষ্ট্রীয় কার্যালয়ে অথবা রাখাটা কিন্তু সংবিধানের অংশ। তো শপথটা নিয়েই উনি সংবিধান লঙ্ঘন করতে গেলেন। তো উনি শপথ দেওয়ার সময় বললেই পারতেন যে ভাই শপথে এই জিনিসটা রাখেন না, এটা কিন্তু একটু পরে আমি লঙ্ঘন করবো। তো আমার জানার খুব ইচ্ছা যে এই সংবিধান সংস্কার পরিষদে যে শপথটা আজকে হবে, এমপি সাহেবদেরকে বলবো ভাই একটু দেখে নিন যে কি শপথ নিচ্ছেন। আপনার বক্তব্য, আপনার এই তিনটা শপথ দিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমার কথা হচ্ছে, সরি, আগে অনেক লম্বা কথা হয়ে গেছে। শপথের যে কথাটা আপনি বললেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় আদালতে। এক পক্ষ যান বাঁচানোর জন্য, আর এক পক্ষ হুম। তাকে ধরাশায়ী করার জন্য। এবং এই উভয় পক্ষ ধর্মীয় গ্রন্থে হাত রেখে বলে, যাহা বলিব সত্য বলিব। তার আগে চেঞ্জ করতে হবে আদালত থেকে, ওখানে হাত রেখে বলবে যাহা বলিব অর্ধ সত্য বলিব, অথবা যাহা বলিব মিথ্যা বলিব। এটার আগে এখন দেখেন, যে কোনো ফাঁসির আসামি, তার উকিলও কিন্তু লড়াই করছে যাহা বলিব সত্য বলিব, তাই না? রাইট, রাইট। কাজেই সকল শপথকে আপনি শপথ মনে করতে পারেন না। ওই সতীনাথের গানের মতো, এমন অনেক কথাই বলো তুমি, কি জানি, মন থেকে যাবো। ইচ্ছে, হ্যাঁ বলো না, মন থেকে যা মন বলো থেকে না, যাবো। আবার অনেক তোমার হ্যাঁ। সত্যি কথা আমি ভাবি ছলো না। বুঝছেন? এখন আমাদের দেশে এটা একটা ব্যাপার। কিন্তু আমি প্রথমেই একটা কথা বলি, জি। একটা ক্ষীণ আলোর রেখা কিন্তু মানুষ দেখতে পেয়েছে। বিশ্বাস করেন, দেশে এবং দেশের বাইরে একটা ক্ষীণ আলোর রেখা দেখতে পেয়েছে। কেন জানি মনে হচ্ছে মানুষের যে বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে। এখন এই যে একটা বুকের উপর থেকে পাথর সরে যাওয়া, যারা এই পাথর, তারা কিন্তু একটুও এটা রিয়েলাইজ করতে পারছে না, এখন পর্যন্ত পারছে না। এই যে আপনি বললেন না, যে শপথ গ্রহণ করে শপথ লঙ্ঘন করা, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা। একটু আগেই আমি একটা একটা বিষয়ে মনে মনে ভাবছিলাম, যে রাষ্ট্র তো, মাসুদ ভাই, রাষ্ট্র তো একটা সংজ্ঞা। একটা রাষ্ট্র, পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো এক একটা অস্তিত্বের বিষয়, যেগুলো কথা বলতে পারে না, কিন্তু দেখে, হয়তো নীরবে দেখে কিন্তু বলতে পারে না। এই যে
তথ্য উপদেষ্টা মনে হয় যে রিজওয়ানা ভদ্রমহিলা, সুন্দরী ভদ্রমহিলা, তিনি যে এখন আগ বাড়িয়ে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথায় যে এক একটা মার প্যাঁচ দিচ্ছেন সংবিধান বিষয়ে, তারপরে শপথ বিষয়ে। উনি বলছেন স্পিকার শপথ পড়াবেন, এটাই নিয়ম, কিন্তু স্পিকার কোথায় আমরা কেউ জানি না। আপনারা জানেন না মানে? আপনারা এই দেশ চালান, আপনারা কাকে কারাগারে রেখেছেন সেটা জানেন, আপনারা কে বাইরে আছে সেটা জানেন, কে পলাতক সেটা জানেন। শিরীন শারমিন চৌধুরী কোথায় আপনারা জানেন না? বলছে রাষ্ট্র এটা জানে না। রাষ্ট্র তো জানতে পারে না, রাষ্ট্র তো দেখতে পায় না। আপনারা জানালেই রাষ্ট্র জানবে, রাষ্ট্রকে কেন আটকাচ্ছেন? আপনাদের কথা বলেন। রাষ্ট্র যেহেতু মানে রাষ্ট্রের তো অস্তিত্ব, আমি বললাম যে একটা ভিজুয়াল একটা দৃশ্য আমরা দেখি, রাষ্ট্র রাষ্ট্র তো দেখে না। রাষ্ট্রের দায়িত্বটা আপনি নিয়েছেন, আপনি কেন এই কথা বলছেন? আপনি বলছেন ডেপুটি স্পিকার কারাগারে, আপনি বলছেন, যাই হোক, এই তর্কের মীমাংসা হয়েছে, এখন বলা হয়েছে কে কে শপথ নেওয়াবে বা ইত্যাদি ইত্যাদি। এই যে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, সংবিধান বিষয়ে যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো, আগেও বলেছি আপনার অনুষ্ঠানে, এখনো বলছি, আমেরিকান একজন নাগরিক বাংলাদেশকে এনে এই সংবিধান সংশোধনের নাটকটি তারা করতেন না। এবং আপনি নিশ্চয়ই জানেন আমাদের দেশের হা না ভোট কিভাবে হয়, এবং যে পরিমাণ না ভোটের পার্সেন্টেজ তারা দেখিয়েছেন দয়া করে, সেখানেই আসলে আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ ভোট জয়ী হতে পারেনি। জোর করে এই জয়ী করে সংশোধন আমাদের জন্য আসলে এক ধরনের বিপজ্জনক, অ্যালার্মিং মনে হয় সবসময়। কারণ এই সংবিধানটা সংশোধন করার, ধরেন কতগুলো বাক্য পরিবর্তনের জন্য সংবিধান আচ্ছা, সংশোধন করতে হবে। খানা ভর্তি একটা কথা বলি, মানে একটা ইন্টারেস্টিং হলো, আপনি দেখবেন প্রায় 4 লাখ 2 লাখের একটা হিসাব আছে। এর বাইরে কতগুলি ভোট নষ্ট হয়েছে তা জানেন? 70 লক্ষ ভোট নষ্ট হয়েছে। কেন 70 লক্ষ নষ্ট ভোট হয়েছে? নষ্ট হয়েছে। হ্যাঁ, এখন কেন নষ্ট হয়েছে? আমরা কিন্তু বলবো যে এটা কি তাহলে মূর্খতার কারণে নষ্ট হয়েছে, এটা কি অজ্ঞতার কারণে নষ্ট হয়েছে, অথবা এটাকে লোকে বুঝতে পারেনি তাই নষ্ট হয়েছে? দেখেন, এখানে আমি একটু কথা বলি, আমি একটু সময় নেই, আমরা তো আলাপি করি। আমি বলি, হ্যাঁ, এটা অজ্ঞতার কারণে নষ্ট হয়েছে। অজ্ঞতার কারণ মানে এরকম যে মানুষ আসলে বুঝতে পারে না জিনিসটা আসলে কি। যেমন আমি আমার অভিজ্ঞতা আপনার সঙ্গে একটু শেয়ার করি। এটা আমি আরো কয়েক জায়গায় বলেছি যে আমি কি করেছি। আমি ভোট দিতে গিয়েছি, আমি কিন্তু এই জুলাই সনদের 84টি পয়েন্টে আমি খুব মন দিয়ে, আমি বোধহয় স্কুলের পরীক্ষার খাতা মানে পরীক্ষার সময় এত মন দিয়ে পড়ি না, খুব মন দিয়ে পড়ছি যে বিষয়টা আসলে কি বুঝি। এখানে না অনেক অনেক ভালো কিছু আছে। এই ভালো কথাটা যখন মনে হয়েছে, তখন আমি একটা হার মধ্যে সিল মারছি। সিল মারার পরে আমার কাছে মনে হইলো এখানে তো অনেক কিছু আছে যেটা কনফিউজিং এবং বিতর্কিত এবং ঠিক না, হলে সমস্যা হবে। আমার কাছে মনে হয়েছে, মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার নার মধ্যে একটা সিল মেরে দিচ্ছি। তারপরে ভাস করে ফেলাই দিচ্ছি। তো এখন ওই যে 70 লাখের মধ্যে কিন্তু আমি একজন। এখন আমি এটা করলাম কেন? আমি কিন্তু বুঝিনি যে আমি কি করবো। কারণ দুইটাই চাই, হাও চাই কিছু কিছু জিনিস, হা চাই কিছু না চাই। তো পৃথিবীতে কখনো এরকম রেফারেন্ডামের কথা শুনেছেন আপনি? আমি তো সেটাই আপনাকে বলি যে সংক্ষেপে একটা উত্তর দিই আপনার। বিশেষজ্ঞর দুটো সংজ্ঞা আছে, একটা হচ্ছে যে বিশেষভাবে, যেটা হচ্ছে যিনি বিশেষভাবে অজ্ঞ, বুঝতে অজ্ঞ। পেরেছেন? হ্যাঁ, বিশেষজ্ঞ। এখন এরা কি বিশেষজ্ঞ বিশেষভাবে অজ্ঞ? আমি, আপনি এটা বললেন, আমার খুব নিকট আত্মীয় আমাকে বলেছে বাংলাদেশ থেকে যে আমি যে হ্যাঁ না ভোটটা দিব, আপনি তো পড়েছেন, পড়েও নেই, সে বলতেছে আমি যে হ্যাঁ না ভোটটা দিব, আমি চার গায়ে হ্যাঁ বলবো কেন, খেয়াল করেন। সে বলতেছে আমার তো যে কোনো এক জায়গায় না বলতে ইচ্ছে করতেছে, আমি কি করব তাহলে? ভেরি এটা কি হচ্ছে? ভ্যালিড পয়েন্ট, কিন্তু বলতেছে আমি দুইটা একমত, দুইটা দ্বিমত আমি, তাহলে আমি কিভাবে এই ভোটটা দিতে পারি? খেয়াল করেন আপনি। ভয়ঙ্কর ভয়ঙ্কর। হ্যাঁ, এই যে ওরকম গল্পের ভ্যালিড মধ্যে পয়েন্ট, সে দুইটা বলছে। প্রশ্নের, এই দুইটা প্রশ্নের কি একটা উত্তর হয়? এই যে একটা একটা কিন্তু জোকস আছে, হ্যাঁ, আপনি কি সবসময় বলেন গল্প, আমি কিছু লোকের বলি। এক লোক বলতেছে আরেক ভদ্রলোককে, আচ্ছা ভাই, আগে যে আপনার বাড়িতে নিয়মিত আপনার বউ বউ আপনাকে পিটাতো, ওটা কি এখনো পিটায়? এখন এটা আপনি হা অথবা না দিয়ে কেমন উত্তর দিবেন? মানে আগে যে পিটাইতো এটা কি হ্যাঁ, আর এখন যে পিটা এটা কি না, এটা বলতে হবে, তাই না? এখন এটাই হলো, এটা হলো একটা মুশকিল। কি হয় জানেন, আমি বলি আপনাকে, মানে
এটা কিভাবে আমি এক্সপ্লেইন করবো, যে ধরেন আসলে কি সবকিছুর হ্যাঁ না উত্তর হয়? সবচেয়ে গভীরতম ভালোবাসা যখন মানুষের মধ্যে হয় তখন কি মানুষ হ্যাঁ না বলে? স্বামী যখন স্ত্রীকে জিজ্ঞেস করে আবেগ হয়ে যে তুমি কি আমাকে ভালোবাসো, সে যে নিরুত্তর থাকে সেটাই তো সবচেয়ে বড় ভালোবাসা, তাই না? এখন জি আপনি জি এই এই যে আমি মনে করি কি জানেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ নিরুত্তর থেকে হয়েছে, এইটা তাদের right. বুঝতে হবে। এবং অনেকে বলেন, এটা আমি তর্কের খাতিরে বলছি, যে বঙ্গবন্ধুর আমলেও সংবিধান সংশোধন হয়েছে, ওই আমলে সংবিধান সংশোধন হয়েছে, এই আমলে হয়েছে। হ্যাঁ হয়েছে, দুটো দুটো ধারা আছে, একটা কলমের আপনার সংশোধন, আর একটা অস্ত্রের হাতে সংশোধন। একটা কলম দিয়ে হয়েছে, একটা ব্যানর দিয়েছে। ব্যানর গুলোর বিরুদ্ধে আমরা বলছি, কলমেরটা আমরা বলছি না কিন্তু। এবং আপনার যেগুলো পরিবর্তন পরিমার্জন হতে পারে সেই শব্দগুলো ব্যবহার না করে আপনি যখন সংশোধন বলছেন, পাঠায় সংশোধনী কারাগারে কাকে পাঠায়? আসামিকে। তা আমাদের সঙ্গে আসামি, তাকে সংশোধন করতে হবে, তাকে পরিবর্তন এবং পরিমার্জন তো করা যেতে পারে। হ্যাঁ, তাকে আপনি পরিবর্ধন করুন, পরিমার্জন করুন, পরিশীলিত করুন, আপনি সংশোধন পুরো টাচ করবেন। আরেকটা কথা আপনাকে আমি বলি, মানুষ কিন্তু এইবারে নির্বাচনে আমার যেটা মনে হয়েছে, এখানে জি একটু আমি আওয়ামী লীগের কথা বলবো, তারা নিন্দা মানে বলতে মানে এত পার্সেন্ট, ভাই তোমরা একটু কথা বইলো না, কারণ তোমাদের সময় 0% লোকও ভোট দিতে পারে নাই। যদি right. 30% লোকও সঠিকভাবে ভোট দেয়, ভোটটা কিন্তু হয়েছে। এবং মানুষের হৃদয়ের কথা বলতে না পড়তে না পারার কারণে আজকে এই দুর্দশা হয়েছে। মানুষ ভোট দিতে চেয়েছে কারণ মানুষ চেয়েছে। এই মুক্তিটা সংবিধান সংশোধনের জন্য চায়নি, এই মুক্তিটা ছিল ওই পাথরটাকে সরিয়ে দেওয়ার জন্য। এখন ভালো কাজ যে কিছু না, ভালো কাজে যে আমি আপনি কথা বলছি এটাও একটা ভালো কাজ, কিন্তু এই কথার মধ্যে যদি নোংরামকে, সেটা যদি আমাদের ভালো কথাগুলোকে ছাপিয়ে যায়, মানুষ তো এটা নেই, তাই না? এই জিনিসটা তারা Right, কেন বুঝতে right. পারেননি আমি জানি না। এবং যখন পশ্চাদাপসরণের সুযোগ হয়েছে, সময় হয়েছে, তারা করলে কিন্তু অ্যাপোলজেটিক বক্তব্য রাখছে, মানে ক্ষমার মতো বক্তব্য রাখছে। এইটা এত দেরিতে হয়েছে ভাই। ওই যে সাপ আর ব্যাঙের মধ্যে দূরত্ব, বুঝছেন? তো ব্যাঙ সাপেরে বলতো তুই এরকম আঁকা বাঁকা চলিস না, একদিন মাইর খাবি। তো সাপ খুব গর্ব করে বলতো বলতো বেটা আমার বিষ আছে, তোর বিষ, তুই তো কারোরে কামড়াইতে পারস না, আমারে কেউ মারতে আসবে না। তো ব্যাঙটা আরে বেড়াইতে 2-3 দিন পরে বেড়াই এসে দেখি কি সাপটা শটান সোজা হয়ে শুয়ে আছে। খুব খুশি হয়েছে, বলে আমার বন্ধু তো সোজা হয়ে গেছে। তো কাছে গিয়া বন্ধুরে নাইরা দেখে মারা গেছে। তো ব্যাঙ কানতে কানতে বলতেছে, দোস্ত সোজা হইলি হইলি মরার পর, মরার আগে তো সোজা হইলি না, বুঝছেন? এখন মর- মরার পর সোজা হলে তো লাভ হবে না, সারা জীবন তো আঁকা মাকা চলেছেন ভাই। Right, right. আচ্ছা এখন কথা হলো যে শপথ তো হয়ে যাবে। আমরা মানে যে পাচ্ছি, সংসদ পাচ্ছি, সেখানে এক দলের অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকছে। তারা চাইলে যে কোনো সময় সংবিধান সংশোধন করতে পারবে। আবার ধরেন আজকে মন্ত্রিসভা গঠিত হবে হয়তো সন্ধ্যার দিকে। তো আপনার কি প্রত্যাশা, যে আপনি কি ধরনের একটা মন্ত্রিসভা চাচ্ছেন? দেখুন আমি একটা কথা বলি, বিএনপি, এটা খুবই সৎভাবে বলতে হবে, অনেক অভিজ্ঞ মানুষ আছে। যেমন ধরেন আমার চট্টগ্রামের আমির খসরু মাহমুদ চৌধুরী, কিংবা মঈন খান, ধরেন যে আমাদের কি নাম এই যে এই ফখরুল সাহেব। আমি ফখরুলকে সময় একটু এগিয়ে রাখি, এটা আমার একটা ব্যক্তিগত দুর্বলতা। এই কারণে রাজনীতি আমি করি নাই এবং তার রাজনীতি আমি সমর্থন সম্পূর্ণভাবে কিন্তু যে কথাটা আমি বলতে চাই, একজন পরিশীলিত ভদ্রলোক যদি আমরা বলি রাজনীতিতে, মির্জা ফখরুলের মধ্যে সেই গুণাবলী আছে। কিন্তু আপনার হয়তো মনে আছে যে আগে যিনি যারা পালিয়েছে তাদের সেক্রেটারি ব্যঙ্গ করে বলতো, পালাবো কোথায় ফখরুল সাহেব, আপনার গাড়িতে গিয়ে উঠবো, এই ধরনের ব্যঙ্গ করতেন উনি। আমি কোনোদিন এই ভদ্রলোককে আমি এই ভদ্রলোক প্রত্যুত্তর দিতে দেখিনি। উপেক্ষা করে একজন মানুষকে ছোটা যায়, উপেক্ষা করে যে বড় হওয়া যায়, এটা কিন্তু মির্জা ফখরুল বারবার প্রমাণ করেছেন। এবং তাই যদি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা যায়, আমি মনে করি কি ধরেন তাকে রাষ্ট্রপতি বানালে হ্যাঁ একজন ভদ্রলোক রাষ্ট্রপতি পাওয়া যাবে, এটা কিন্তু আমার মনে হয় তাকে অন্য কাজে লাগালে বিএনপি লাভবান হবে বলে আমার মনে হয়, তাকে গুরুত্বপূর্ণ দেয়। এবং আপনি যেটা বললেন, আপনার ওই যে শিক্ষামন্ত্রী ছিলেন মিলন, তারপরে জি আপনার
ওই যে ভারতে চলে গেলেন যে সালাউদ্দিন সাহেব, আরো অনেক ছেলে আপনি জানেন, আমাদের আব্দুল্লাহ আল নোমানের ছেলে অসাধারণ গান করে এবং দেখতেও শুধু একেবারে আপনার এই ধরনের মানুষগুলোকে বিএনপি সামনে রাখলে আমার মনে হয় মন্ত্রিসভা খারাপ হবে না। এবং আর কথা আচ্ছা, হচ্ছে আমি ধরেন ওদের জন্য আমি আর কথা বলি, আরেকটা কথা বলি। এটা হয়তো অনেকে একটু বিতর্কিত মনে করতে পারেন, যে আপনি বললেন যে ফখরুল ইসলাম আলমগীরকে আপনার রাষ্ট্রপতি বানানো যায় কিনা, কিন্তু না আপনি বানাবে কিনা। হুম। বানাবে কিনা, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা বলেন তো আপনি, আমি যদি ভারতের কথাটা একটু একটু উদাহরণ দিতে চাই। 2014 সালে বিজেপি যখন সরকারে, তারা যখন বিজয়ী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা যখন সরকারে আসলেন, তখন ওই সময় ভারতের কংগ্রেস মনোনীত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি তো মানে আপনার খুবই কংগ্রেসের একজন মানে অনেক খাঁটি ত্যাগী লোক। নেতা। হ্যাঁ, হুম। ত্যাগী লোক। তো যখন উনি রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি হওয়ার সব মানে ভারতেও আমাদের মতোই, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি দল থেকে পদত্যাগ করবেন এবং উনি একজন নির্দলীয় ব্যক্তি হয়ে যাবেন। তখন বিজেপি কিন্তু প্রণব মুখার্জিকে সরায়নি। হুম। প্রণব মুখার্জি তার পুরো টার্ম কিন্তু বিজেপির সঙ্গে থেকেছে। ওনার পুরো মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর তারা অন্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে। তো রাষ্ট্রপতির তো একটা মেয়াদ থাকে। এখন সেই মেয়াদ থেকে আপনি তাকে যদি সরাইতেই পারেন, আপনাদের ক্ষমতা আছে, গাইড দিলে সরাতে পারেন। ওনাকে এদের তো এই ছাত্ররা সরানোর অনেক চেষ্টা করছিল, তখন তাদের বিএনপি আটকে ছিল না, এখন আমরা সরাবো না। তাহলে এই রাষ্ট্রপতির মেয়াদ সম্পূর্ণ করতে দিলে অসুবিধা নেই। আপনাকে আমি একটা কথা বলি, যখন প্রণব মুখার্জির কথা বললেন, যখন সরকার পরিবর্তন হলো তখন প্রণব মুখার্জিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখন কিভাবে করবেন। তখন প্রণব মুখার্জি বলছিল যে দস্তখত করা ছাড়া আর তো কোনো কাজ রাষ্ট্রপতির আমার একটা লাভ হয়েছে। বলছে কি? বলছেন হাজার হাজার বই আছে, এতদিন এগুলো পড়তে পারিনি, এখন পড়তে পারবো। বুঝছেন? বলে আমি এখন আস্তে আস্তে বইগুলি পড়তে পারবো, নিজেকে বিকশিত করতে পারবো, আর যা বিল আসবে সই করে দেবো। এখন আপনি যেটা বলেন, যদি সিরিয়াস আলোচনা যায়, ডেমোক্রেসি তো সেটাই না, আপনাকে এবং তিনি তার মেয়াদ পর্যন্ত থাকা এবং তাকে নেওয়া, অ্যাপ্রুভাল নেওয়া, এটা হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি চলিনি বলে আমাদের মধ্যে সংশয়, আমাদের মধ্যে দ্বিধা, এবং আমাদের রাষ্ট্রপতি যারা নির্বাচিত হয়েছেন ইতোপূর্বে, তাদের কথাবার্তাও তো আমাদের কাছে সন্দেহজনক। প্রিয়াঙ্কা চোপড়াও বলতে পারতো না, বলো প্রিয়াঙ্কা চোপড়া ঢাকায় আইসে, আমাকে একটু আইতে পারলো না, এরকম রসিকতা শুনেছি আমরা রাষ্ট্রপতির মুখ, তাই না? হ্যাঁ, আমি তো অশ্লীল ধরনের রসিকতা একজন রাষ্ট্রপতির কাছ থেকে আমরা নিশ্চয়তা আশা করি। এই যে প্রণব মুখার্জির কথা বললাম, কিংবা ধরেন রাষ্ট্রপতি যারা শিক্ষা দীক্ষায় উন্নত বলে তাদের বক্তব্যের ম্যাচুরিটি, তাদের কাজগুলো রাষ্ট্রকে সমৃদ্ধ করেছে, সেই রাষ্ট্রপতি যদি ধরেন এখন যিনি রাষ্ট্রপতি আছেন তাকে মেয়াদ পূর্ণ দিলে গণতন্ত্রের একটা ধারা সম্পূর্ণ হবে। এখন তারা যদি প্রতিবন্ধক করে তাহলে তারা সরাতেও পারে, এটাও একটা ডেমোক্রেটিক প্রসেস। একটা কিভাবে এখন দেখার বিষয় আর কি। জি, আমার আরেকটা ব্যাপার আমি নতুন, যেটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে তারেক রহমান সাহেব উনি মানে বিজয়ের পর, বিজয় তো অনেক বড় বিজয়, ভূমিধস বিজয়, বিজয়ের পর দেখলাম গতকালকে উনি যে ওরা প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি ওনার বাসায় গেলেন। বাসায় যে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, এবং আরেকজন যে তৃতীয় স্থানে যে দলটা আছে সেই এনসিপি, তারও যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তারও বাসায় গেলেন। আমি এর আগে কখনো বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা আমার নজরে পড়েনি। আপনিও নিশ্চয়ই শুনেন। এটা কি আপনার মনে হয় যে আমাদের দেশে একটা নতুন পলিটিক্যাল কালচার শুরু করতে পারে? আমি আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছি, মানে তারেক রহমান এসেছেন লন্ডন থেকে, ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রের সূতিকাগার, ইংল্যান্ডই শিখিয়েছে পৃথিবীকে গণতন্ত্র, সেখান থেকে হয়তো তিনি কিছু শিক্ষা লাভ করেছেন এই তার, এবং বিরোধী দলের নেতা হয়েছেন, আমি আপনি ভিন্ন যত্ন করি না কেন, তারাও জিতে এসেছেন, তাদের সাথে দেখা করা বা আরো তাদের সাথে দেখা করেছে, এটা তো একটা রাজনৈতিক শিষ্টাচার। এই শিষ্টাচারটা যদি আমাদের দেশে বলবৎ থাকে, এখন যদি আওয়ামী লীগ ভোটে দাঁড়াতো এবং হেরে তো, আওয়ামী লীগের
নেতার বাড়িতে যেতেন, আমরা হয়তো খুশি হয়ে যেতাম, কিন্তু ওইখানে যাওয়াতে আমরা খুশি হতে পারিনি। এইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের প্রতিবন্ধকতা। কিন্তু উনি যে শিষ্টাচারটা দেখিয়েছেন, এই শিষ্টাচারটা আমি মনে করি গণতন্ত্রের জন্য সুখকর। এটার মাধ্যমে উনি ছোট হননি, এটা তিনি বড় হলেন। এবং যাদের কাছে গেছে ধরেন তারা তো পরাজিত হয়েছে অলরেডি, এবং তাদের মধ্যে আপনার ধরেন জামাতের যে আসনের নিশ্চয়তা ছিল, এনসিপি সম্পর্কে ধরেন মন্তব্য করা নিষ্প্রয়োজন আমি মনে করি। কিন্তু জামাত একটি শক্তিশালী দল, সেখানে গিয়ে কথা বলেছেন সংসদের কিভাবে তারা হয়তো আগামীবারে ডিল করবেন। এই যে একটা ওপেনিং, আমি বলবো যে ওপেনিং, ধরেন ইংরেজিতে একটা কথা আছে, যদি আমাকে জিজ্ঞেস করেন হাউ আর ইউ, এবং আমি যদি আমি বলি আই এম গুড, কনভারসেশন। কারণ আমি আলোচনাটা করলাম, আপনাকে জিজ্ঞেস করলাম না যে হাউ আর ইউ। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করতাম হাউ আর ইউ, ইটস ওপেনিং কনভারসেশন, তখন আপনিও উত্তর দিতেন ঠিক আছি, তো বলেন দেখি আর কি খবর। কিন্তু আপনি যেই জিজ্ঞেস করলাম আমি ভালো আছি, আমি আর আপনাকে আগাইতে দিই নাই। হ্যাঁ, এই ক্লোজ কনভারসেশনের চাইতে ওপেনিং কনভারসেশনটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে। এবং এখানে একটা ব্যাপার আছে, ধরেন এই আমাদের দেশের স্বর্গ নরকের টিকিট বিক্রির একটা ব্যাপার ছিল না, ওরা তো যে কোনো পারেনি। আমি মনে করি কি, এখানে একটা ছোট্ট জোকস আমি বলি, আমি কোনো রাজনৈতিক দলের বলছি না, স্বাভাবিক ভাবে বলছি আর কি। আপনার কলকাতায় এক জ্যোতিষীর কাছে তো গিয়ে, ভাই আমার হাতটা দেখেন, পরে জিজ্ঞেস করছে ভাই কি স্বর্গে যেতে পারবো? তো জ্যোতিষী বলছে হ্যাঁ কেন করে দিচ্ছি। বলছে বলেন কি? হাতটা দাও, হাতটা দেখে বলছে স্বর্গের একদম বিশিষ্ট জায়গা, বলছে এটা তোমারে দিয়ে দাও, মৃত্যু এটা তোমার জন্য নিশ্চিত। তো লোকটা বলতেছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ, অনেক, এবার আমার কিনা দাও। বলছে দক্ষিণ না, স্বর্গের এত বড় একটা জায়গা দিছি বেটা, দক্ষিণা দিবি না? আমার পা দিবি? কয় কি? কয় ওই যে ধর্মতলার মোড় যেটা, ওইখানে যে মাঠটা আছে এটা আপনারে দিলাম। আর একটা বলে যে ওই যে কলকাতা যে এখানে আছে এটা আপনারে দিলাম। বলে হারামজাদা আমার সাথে তুই ফাজলারস, তোর বাপের জায়গা যে তুই আমারে দিলি, সবই আপনার, আপনি আমারে দিলেন, এটা কেমনি দিলেন আপনি? না, এবার আমাদের নির্বাচনে তো এরকম অনেক বেহেস্টের টিকিট বিক্রি করা হয়েছে, কিন্তু ওইটার জি, প্রতি মানুষের লোভ একটু কম মনে হতো। আমি ভেবেছিলাম সবাই ঝাঁপিয়ে পড়বে, লোভ কম। আমরা এক জাতি, সবকিছুকে আমরা সস্তা করে ফেলি। হয়তো বলছে ছিল এক জিনিস, ওইটা হয়ে গেছে আরেক জিনিস, এবং এটা ভাবে। আমার তো মনে হয় ধরেন এইটাও ব্যাপার, এবং নারী শক্তিকে যারা উপেক্ষা করেছে বাংলাদেশে তারা টিকতে পারেনি, এটা কিন্তু মানতে হবে। মানে আমাদের দেশের নারীকে অপমান করলে সেই উত্তরটা কিন্তু ঠিক ঠিক ভাবে ফিরে আসে। এই মাথায় রাখতে হবে সব দলকে, আমার মনে হয় যে আমরা ঘরেও দেখছি বাইরেও দেখছি বাঙালি নারীদের একটা সে শক্তির কথা আমি বহুবার বলেছি এই আলোচনায়। এবং আমি এখন ওই হয়, এবং ওই শক্তি যদি প্রতিবাদ করে কিন্তু ওরা পারে না, এবং ওরা নীরবে সেটা জানিয়ে দেয়। এবারও তাই জি, আসলে আরো একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা আমি জানি না এটা কেন করলেন, যে ওনার দলের নাম হলো জামাতে ইসলাম। তার মানে ইসলাম কায়েম করার জন্য কিন্তু ওরা কাজটা করতেছেন, দলটা করেছেন তারা, ইসলামী শাসন প্রবর্তন করবেন, অমুক করবেন, তো বলতেছে। আবার ওনারা খুলনা একটা আসনে একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছেন। হিন্দু ভদ্রলোকের মাধ্যমে কিভাবে ইসলাম কায়েম করবেন এটা আমার কাছে ক্লিয়ার না। আবার হিন্দু ভদ্রলোক উনি ওনার ধর্মকে ছেড়ে যদি ইসলামই কায়েম করবেন, তাহলে ধর্ম ত্যাগ করে আসেন, অসুবিধাটা কি? বাট এই জিনিসটা কিন্তু আলটিমেটলি যে আসলে তাকে নমিনেশন দিয়েছিলেন ওইখানে কিন্তু এই যাবৎকালে আমার যতটুকু আমি জানি কোন মুসলিম জয়লাভ করতে পারেনি। একবার মাত্র 96-এ শেখ হাসিনা ওখানে দাঁড়িয়েছিলেন এবং উনি জিতেছিলেন। জিতে ওনারা এবার সরকার গঠন করেছিলেন। সরকার গঠনের পর ওই অস্ত্রটা উনি ছেড়ে দিয়েছেন এবং উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন মুসলিম ভদ্রলোককে নমিনেশন দেওয়া হয়েছিল। তখন ওই মুসলিম ভদ্রলোক হেরেছেন আরেকজন স্বতন্ত্র হিন্দু ক্যান্ডিডেটের কাছে। হিন্দু আছে, হ্যাঁ। এইবারই প্রথম জামাতের হিন্দু ক্যান্ডিডেট ওখানে হেরে গেলেন একজন মুসলমান ভদ্র। আমি ধর্মীয় বিভেদটা আনা উচিত হয় নাই,
কিন্তু আমি just হ্যাঁ অবস্থাটা ব্যাখ্যা করার জন্য বলছি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এইভাবে মানে এই অভিনয় করে হয় না বোধহয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, যার ঈশ্বর, আল্লাহ, গড অন্তর্মী, উনি বুঝেছে ধান্দাটা কি। ওই ধান্দাকে তো করা যাবে না, জড়িত করা যাবে সরলতাকে। আপনি আপনি ধান্দা তো লুকাতে ধর্মকে পারবেন না ধান্দা তার বানানোর কাছে। সমস্যা, ধর্ম তো জি যার যার অন্তরে থাকবে, তাই না? এটাকে আপনি ধান্দায় নিয়ে আসছেন কেন? এই জি জায়গাটা যে প্রবলেম হয়ে গেছে আর কি। যা হোক, তারপরেও আমরা নির্বাচন যেটা পেয়েছি, আপনি যেটা বললেন যে আসলে কিন্তু ভোট দিতে পারে অনেকেই খুব আনন্দ পেয়েছে, এবং জি ভোটের যে পরিবেশ, আমি কালকে গিয়েছিলাম, আমি তো নিজে ভোট দিয়েছি পরশু, দুদিন আগে। পরিবেশটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আরেকটু বেশি উপস্থিতি হলে হয়তো আরো একটু ভালো হতো। এবং আমার মনে হয় যে আওয়ামী লীগের অনেকে হয়তো ভোট দেয়নি। আপনার কি মনে হয়? আমার মনে হয় তিনটা কারণ। আমার মনে হয়েছে এটা, প্রথম কারণ হচ্ছে ধর যে হ্যাঁ না জটিলতা, তারপরে ধরেন যে দীর্ঘ সময় না দেওয়ার যে ঐতিহ্য, ইতিহাস, এগুলো মিলে মানুষ কনফিউজ। এটা হলো নাম্বার ওয়ান আমার মনে হয়। আর নাম্বার টু হচ্ছে আপনার, আপনি যতই আবাহনী আর ইস্টার্নের খেলা দেন, মোহনবাগান খেলা দেন, কোনোদিন জমবে না যতক্ষণ মোহন আর আবাহনীর খেলা না হবে। রাইট, রাইট, বুঝছেন? এটাও ঠিক। সাউথ আফ্রিকা, ইংল্যান্ডও শক্ত টিম, কিন্তু মাঠে মানুষ হয় না। পাকিস্তান ভারতের কাছে 15 বছর হারতেছে, কিন্তু ভারত খেলা হইলেই মাঠ। বুঝছেন আপনি? মাঠ ভোট মানে কি, মানে মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। ওইখানে একটা শক্তিশালী মোহামেডান থাকলে, মানে আওয়ামী লীগ থাকলে বা আবাহনী থাকলে খেলাটা জমতো। এইটা একটা কারণ। আর হচ্ছে যে শেখ হাসিনার আহ্বান অনুযায়ী ভোট দিতে যায়, এইটা ভেরি ফিউ পার্সেন্টেজ, আই বিলিভ, ভেরি ফিউ। এটার পরিবর্তে আমি করি ওইটা করেনি, আমার মনে নেই। আমার মনে হয়েছে আরেকটা জিনিস হচ্ছে, মানুষ এই পর্যন্ত যে মব দিচ্ছে ওইটা একটু সন্ত্রস্ত থাকাটাই স্বাভাবিক ছিল তাদের, যে গেলে কি হয়, আবার মারামারি হয় কিনা। তারপরে আরেকটা সংশয় করতে পারিনি, সেটা হচ্ছে ভোটের রেজাল্টের সংশয়, কি হতে পারে। এই বিষয়টাও তো মানুষের মনে ছিল, যে আমি গেলেও যা হবে হবে। এই বিষয়গুলো আমার মনে হয় 50% এই ভোটের পরে হয়তো ভবিষ্যতে যদি এই জাতীয় ভোট বা নির্বাচন করা যায়, তাহলে আরো 70-80% দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, দিনের ব্যাপার না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। আপনি ভালো থাকবেন, আপনার সফর আনন্দময় হোক, এই প্রত্যাশা থাকলো। আর যদি যেখানেই যান, অনলাইনের যুগ, যদি সম্ভব হয় জানাবেন, আমরা ওইখান থেকে আপনার সঙ্গে যুক্ত হব, যদি আপনি দীর্ঘদিন সফরে থাকেন তাহলে। আহ ভালো থাকবেন, কারণ বিদেশ আমার সফরের টাকা দর্শকদের আমি নাই জানি। মাসুদ ভাই। জি। না, আমার দর্শকদের আমি জানি, তারা আপনাকে বেশি দিন না দেখে থাকতে চাইবেন না। কাজে আপনিও সম্ভব হলে দেখা দিবেন আমাদের সঙ্গে। এবং দেশি বিদেশি জাতিসংঘ, টিআইবির মতো সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক, দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচনকে মোটা দাগে সুষ্ঠু, অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে রিয়াকশন, মিথ্যা, প্রতারণার নির্বাচন, প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করছে। আদৌ এই দেশের স্বাধীনতা যুদ্ধ সঠিক ছিল কি ছিল না, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি আপনাকে প্রথমে বলেছি এই নির্বাচন ত্রুটি মুক্ত নয়, যে ত্রুটি রয়ে গেছে ত্রুটিমুক্ত হয়েছে না, নিশ্চিত ধ্বংসের হাত থেকে। আপনি বলছেন যে মানে যদি হতো জামাত যেত তাহলে হয়তো ধ্বংসের মুখে, কিন্তু জামাত এর মধ্যেও 77টা আসন পেয়েছে। যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো তাহলে জামাত এতগুলো আসন পেত না। নো ভোট নো ভোটের যে ক্যাম্পেইন, কিন্তু সফল কথাটা হলো এটা একটা প্রশ্ন, যেহেতু 60% ভোট পড়েছে। আর উদ্দেশ্য কি ছিল সেটাও একটা প্রশ্ন। কারণ যদি জয় মামুন যেমন একটা পোস্ট দিয়েছিলেন যে এই সরকারই কি তাহলে কন্টিনিউ করবে, যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো সেখানে আমি জড়িত আছি, দেখা গেছে যে ভোটের আগে তারা আমাকে ইনভাইট করছে, কথা বলছে। কেউ বলছে যে হ্যাঁ, আমাকে যদি ভোট সেন্টারে যেতেই হয় আমি ভোট সেন্টারে যাব, আমি নাতে ভোট দিব। আর আমার 19টি ফৌজদারি মামলার ভিতরে 18টি কিন্তু বিএনপি দিয়েছে। অথচ আমি কিন্তু আপনার অনুষ্ঠানে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছে সাক্ষাৎ পাকিস্তানের প্রেতাত্মার হাতে পড়া থেকে। ধরেন 14, 18, 24 এবং 26 এই নির্বাচনগুলোকে আপনি 10-এ কোন নির্বাচনকে কত দিবেন? আওয়ামী লীগ কি নির্বাচনের পরে আগের চাইতে স্বস্তিতে আছে? 12 ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সূচনালক। তারেক সাহেবের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারেক সাহেবের তো অ্যাকচুয়ালি ওনার দল ছাড়া
অন্য কোনো অ্যান্সিলারি পাওয়ার তো ওনার সমর্থনে নাই। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি মিথ্যা প্রতারণা নির্বাচন, প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করছে। এই যে বিশেষণগুলো দেওয়া হচ্ছে, এগুলো কি খুব যথাযথ হচ্ছে, বা প্রতিক্রিয়াগুলো কি মানুষ ঠিক যথাযথ হিসেবে গ্রহণ করছে বলে মনে করেন? আচ্ছা, প্রথমত আজকের অনুষ্ঠানে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য বিশেষভাবে আপনাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনার অনুষ্ঠানে, যেহেতু এটা একেবারেই ইটস ইয়োর ওন প্রোগ্রাম, আপনি এর আগে বাংলাদেশে আরো অনেক চ্যানেল ছিলেন, সেখানে আপনার সাথে প্রোগ্রাম করার সৌভাগ্য আমার হয়েছে। বাট 5ই আগস্টের পরে একেবারেই আপনার নিজের পরিচালিত এই অনুষ্ঠানে আমি এসে বাংলাদেশের রাজনীতি নিয়ে যাই ভবিষ্যৎবাণী করেছি, তার ভিতরে অন্যতম একটা ছিল যে বাংলাদেশে কোনোদিনও জামাত ইসলামী ক্ষমতায় আসবে না। আপনার বোধহয় মনে আছে, গত অনুষ্ঠানে আমি তাই বলেছিলাম। এবং আমি খুব কৃতজ্ঞ এই কারণে যে আপনি আমাকে নির্বাচনের পরে ডাকছেন, এবং আপনার মাধ্যমে আপনার লক্ষ কোটি দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশটা একেবারেই বাংলাদেশের বাঙালিদের। যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, তার জন্মলগ্নে অর্থাৎ 1971 সালে হয়তোবা তারা কিছু সেই জায়গায় তারা এবারও পৌঁছাতে পারেননি। আর তাই অবশ্যই এই নির্বাচন ত্রুটিমুক্ত নয়, এতে ত্রুটি আছে, কিন্তু বাংলাদেশের বৃহৎ একাংশের মানুষ তো অংশগ্রহণ করেছে। সুতরাং যেহেতু তারা স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসাননি, তার জন্য আপনার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং একের সাথে মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে গায়ের জোর দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যেমন বাইরে রাখা হয়েছে, আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠন করতে যাচ্ছেন, আর যাই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুল লুণ্ঠিত হতে দিবেন না, যেটা পরিলক্ষিত হয়েছিল 5ই আগস্টের পরে এই দুষ্টু চক্রের হাতে। সুতরাং আমরা উল্লেখিত নই, আমরা উদযাপন করতে যাচ্ছি না, কিন্তু ঠিক একইভাবে আমি মনে করি উদ্ভূত পরিস্থিতিতে এই নির্বাচনের ফলাফল আর যাই হোক সাক্ষাৎ ধ্বংস থেকে আমাদেরকে রক্ষা করেছে। কারণ সাক্ষাৎ ধ্বংস থেকে রক্ষা করেছে আপনাদেরকে, আপনি বলছেন, কিন্তু ধরেন আপনারা তো ভোট বর্জনের আহ্বান করেছিলেন, নো ভোট। না, আপনারা বলতে আমি এখানে আওয়ামী লীগের কথা বলছি না। সাক্ষাৎ ধ্বংস থেকে রক্ষা পাওয়া মানে হচ্ছে বাংলাদেশ যদি জামাতে ইসলামী তার জোট নিয়ে ক্ষমতায় বসতো বা সরকার গঠন করতে পারত, বাংলাদেশের নামটা পরিবর্তন হয়ে গেল, আমি খুব আশ্চর্য হতাম না। কারণ যেভাবে স্বাধীনতার ইতিহাসকে ধর্ষিত করা হচ্ছিল, যেভাবে ভ্রষ্টাচারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এই নতুন প্রজন্মের কাছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং যেভাবে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ দেওয়ার মধ্য দিয়ে আদৌ এই দেশের স্বাধীনতার যুদ্ধ সঠিক ছিল কি ছিল না এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি। সো দিস ইজ নট লিমিটেড অনলি বিটুইন or within a political belief system. It rather encompasses, it covers the entire country and all the generations that are there and that are there to come in the future. So আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। অবশ্যই আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আমার দল, এর আমার পরিচয়, এর আমার ঠিকানা। আমি আপনাকে প্রথমে বলেছি এই নির্বাচন ত্রুটি মুক্ত নয়। এই নির্বাচনের যে ত্রুটি রয়ে গেছে, ত্রুটিমুক্ত হয়েছে না সেটা আমি তো কখনো সেটা বলছি না। কিন্তু আপনি বলছেন নিশ্চিত ধ্বংসের হাত থেকে, আপনি একটু প্রশ্নটা শুনে, নিশ্চিত ধ্বংসের হাত থেকে আপনি বলছেন যে মানে যদি হতো জামাত যেত তাহলে হয়তো ধ্বংসের মুখে, কিন্তু জামাত এর মধ্যেও 77টা আসন পেয়েছে এই নির্বাচনেও। সেটিও আসলে ইতিহাসে এত বড় আসন কখনো। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো তাহলে জামাত এতগুলো আসন পেত না। এই যে দুর্ঘটনাগুলো, আপনাকে আমি একটি মানচিত্র পাঠাতে পারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল, যেখানে রঙিন ভাবে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যেসব জেলায় জামাত বেশি নির্বাচিত হয়েছে, যেসব জায়গায় বিএনপি বেশি নির্বাচিত হয়েছে, এটা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। আমি আপনাকে
পাঠিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। এখানে আপনি আপনার কাছে পরিলক্ষিত হবে যে জামাত মূলত ভোট কিন্তু পেয়েছে বৃহত্তর রংপুর জেলায়, এবং সে ভোট পেয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা অঞ্চলে। দ্য রেস্ট অফ বাংলাদেশ ইজ অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম জামাত ইসলামী। সো সেখানে কি হয়েছে, কি দুর্ঘটনা হয়েছে, কিভাবে সেটা ঠিক করা যেতে পারে, সেটা নিয়ে চিন্তা করা। ফ্রি কি করে বলেন? ঢাকায়ও জামাত আসন পেয়েছে। ঢাকায় একটা আসন, দ্যার ইজ নাথিং, সেটা ওই শফিকুর রহমান সাহেব দাঁড়িয়েছেন হয়তোবা। I don't want to believe this, but then again, perhaps there was some kind of understanding, inter-party understanding. হয়তোবা 5ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ যাতে আবার মাথা চারা না দিতে পারে, কিছু কিছু জায়গায় তো হয়তোবা নিজেদের ভিতরে পর্দার আড়ালে কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতেই পারে যে ঠিক আছে এখানে আমরা জিততে দিব। আমি সেই জায়গাটা যেতে চাচ্ছি না। দেখেছেন মানে ধরেন ঢাকায় আমি তারেক রহমানের সাথে তারেক রহমানের যে প্রার্থী ছিলেন, আমি একে একে আসছি। মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির পার্থক্য খুব কম। আমি একে একে আসছি। প্রথম কথা হচ্ছে 77টা সিট জিতেছেন, সেটাতে আমার আনন্দ করার কিছু নাই। আমি আনন্দিত হই নাই। আমি বলি নাই যে আসেন আজকে আমরা উদযাপন করি। আমি বলেছি যে বেঁচে গেছি। যদি এটা না হতো, যদি তারা সরকার গঠন করত, তাহলে আপনি মনে করতেন যে আজকের টকশোটা হতো অন্য প্রেক্ষিতে, টোটালি অন্য বিষয় নিয়ে হতো, যে বাংলাদেশ কি তবে পাকিস্তান হয়ে গেল, এই ধরনের কোনো প্রতিবাদ্য থাকতো। সুতরাং আর যাই হোক, আপাতত সেটা হয় নাই। 1 2 নাম্বার, আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছিলাম যে অফকোর্স বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে এই ভোট বর্জন করতে বলবেন, এটা তো নৈতিক অধিকার এবং নৈতিকভাবে তিনি সম্পূর্ণভাবে সঠিক, এবং আমরা তাকে সমর্থন করি। কিন্তু যেই সময়টাই গিয়ে বলা হয়েছে, ততক্ষণে স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে বিভিন্ন সমীকরণের কারণে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী এই নির্বাচনের সাথে কোনো না কোনো ভাবে জড়িত হয়ে গেছেন। এটা অনস্বীকার্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং ওই যে আপনি দেখছেন কিছু কিছু জায়গায় যে যেমন ধরেন আমার এলাকার কথা আপনাকে বলতে পারি, যে আওয়ামী লীগের বিদ্রোহী যে প্রার্থী ছিল, যাকে আসলে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতারা পিছন থেকে প্রভাবিত করে বা সাহায্য করে জেতার জন্য সহযোগিতা করেছিল 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে, সে সরাসরি জামাত ইসলামীকে সমর্থন করেছে, সে জামাতের সাথে কাজ করছে। এখন যদি আমাদের নির্দেশনাটা আরো আগে থেকে হতো, আরো পরিষ্কার থাকতো, তাহলে হয়তোবা আপনি যেটা বলছেন 77 সিট, সেটাও হয়তোবা থাকতো না। এবং আমি খুব বেশি রাজনীতি বোঝার জায়গা থেকে বলতে চাই না। আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক গোত্র গোষ্ঠীর সাথে ডায়ালগ অনেক আগে থেকেই চালানো উচিত ছিল বিভিন্নভাবে। নির্বাচন করুন বা না করুন তাতে কিছু যায় আসে না, ডায়ালগ করা যেতেই পারে, কিন্তু সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে আমরা এখনো বিরত আছি। জি, মানে ডায়লগের কথা বলছেন, ডায়লগ প্রসঙ্গে আমি আসবো, কিন্তু যেটি আপনি মানে বলছিলাম যে নো ভোটের যে ক্যাম্পেইন, আপনি বলছেন নৈতিকভাবে এটা করতেই পারে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন, কিন্তু এটি করে আসলে মানে আমার প্রশ্নটা হচ্ছে এটার উদ্দেশ্যটা কি ছিল? এক তো হলো সফল কতটা হলো, যখন দেখা যাচ্ছে প্রশ্নটা শেষ করি। একে তো সফল কতটা হলো, এটা একটা প্রশ্ন, যেহেতু 60% ভোট পড়েছে। আর উদ্দেশ্য কি ছিল, সেটাও একটা প্রশ্ন। কারণ যদি জয় মামুন যেমন একটা পোস্ট দিয়েছিলেন যে এই সরকারই কি তাহলে কন্টিনিউ করবে, যে যদি মানে নির্বাচন না হয় তাহলে তো আর সরকার পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নাই, ভোট বর্জন করলে তো সেরকমই হওয়ার কথা। উদ্দেশ্য কে ছিল, সফল কতটা হলো? রাশিদ রহমান। জয় মামুন সাহেবকে নিয়ে আমি এখানে কথা বলতে যাব না। হি হ্যাজ অনেক ভেরিয়াস টাইপ অফ কমেন্টস হি মেক্স। হি হ্যাজ নো স্টেবিলিটি। এক এক সময় এক এক জায়গায় এক এক রকম কথাবার্তা। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট, দ্যাটস নট মাই পেরিফেরি। অল আই এম ট্রাইং টু টেল ইউ, আমি আপনাকে যেটা আসলে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানে সমন্বয়হীনতা ছিল। আপনি যে প্রশ্ন করলেন যে নো ভোট, এটা তো বলতেই পারে, বলতেই হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা কখন বলবেন, কিভাবে বলবেন, কেন বলবেন, কি অর্জন করার জন্য বলবেন, এটা একটা ব্যাপার। আর নেতা কর্মীদের প্রতি ইনস্ট্রাকশনটা খুব ক্লিয়ার হতে হবে। আমি এখানে নাম বলবো না, যেমন অনেক ফোরামে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো, সেখানে আমি জড়িত আছি। দেখা গেছে যে ভোটের আগে তারা আমাকে ইনভাইট করছে, কথা বলছে, কেউ বলছে যে হ্যাঁ আমাকে যদি ভোট সেন্টারে যেতেই হয় আমি ভোট সেন্টারে যাব, আমি নাতে ভোট দিব, আর যেই ব্যালটটা মার্কা ভিত্তিক সেটাকে আমি নষ্ট করে দিয়ে আসবো, অর্থাৎ কয়েক জায়গায় সিল দিয়ে নষ্ট করে দিয়ে আসবে। হ্যাঁ, তো তখন আবার আরেকজন বলছে না না না, ভোট সেন্টারে যাওয়া যাবে না, কারণ গেলে আবার ভোট প্রয়োগের যে হার সেটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা নিজেরাও জানতাম না যে ভোটটা আমরা কিভাবে বর্জন করব, ভোট সেন্টারে না যেয়ে, নাকি ভোট সেন্টারে গিয়ে ভোট নষ্ট করে দিয়ে, নাকি ভোট সেন্টারে গিয়ে গণভোটে না ভোট দিয়ে আর অন্যটাতে ভোট না দিয়ে। সো অল আই এম ট্রাইং টু সে যে
নেত্রীর ডিজায়ার পরিষ্কার, নেত্রীর ইচ্ছা পরিষ্কার, কিন্তু এটা এক্সিকিউট করার যারা আছেন, ইচ্ছাটা আসলে কি ছিল? আপনার এই কথা they থেকে have আমারই প্রশ্ন জাগলো না, আপনার কথা থেকে। ইচ্ছাটা কি ছিল? একদমই ভোট কেন্দ্রে না যাওয়া, না নাকি আমি আসছি, গণভোটে না দেয়া, না না মাত্রায় আমি না? তো হ্যাঁ, আমি তো আপনাকে জি, একটা একটা গুরুত্ব দিব, সপ্তাহে হ্যাঁ, একসাথে দিতে পারবো, মুখ তো আমার একটা। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে যে শেখ হাসিনা যেটা ডিজায়ার করেছেন, ইট ইজ ফেয়ার। সেকেন্ড, উনি যেটা ডিজায়ার করেছেন এটা এক্সিকিউট করার মতো কোনো একসেপ্টেবল ফিগার ওনার পরে আর নাই। পুরো দেশে এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল, অ্যাবসলিউটলি। এবং আপনার অনুষ্ঠানে কিন্তু আমি বলেছি, আপনার মনে আছে এই গত যে প্রোগ্রামটা করেছি, যে ইট ইজ অলরেডি টু লেট, বিকজ আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা ভিজিবল, যারা হয়তো এখনো বাড়ি ঘর থেকে পালিয়ে যায়নি কিন্তু মুখ ঢেকে কষ্টে তাদের এলাকায় পড়ে আছে, তাদেরকে কোনো না কোনো একটা সমীকরণে আসতে হচ্ছে। এবং আপনি কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আহ, এই নির্বাচনের প্রচারকালীন সময় অনেক জায়গাতেই আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালীদের নেতাদেরকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা টেনেছে, জামাতের নেতাকর্মীরা টেনেছে, রাইট? সো হোয়াট ডাজ ইট মিন? তাকে তার পেটাতে পেটাতে এখানে নিয়ে যাওয়া হয়নি। তো নো ভোট যদি পরিষ্কারভাবে অনেক আগের থেকে আপনি ক্যাম্পেইন করতেন, তাহলে হয়তো ওই লোকটা ওখানে যেত না, হয়তো ওই লোকটা ওখানে যেত না, কিন্তু গিয়েছে। তো তার মানে এখানে সমন্বয়হীনতার একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে কি আর শুধুই আমরা সমন্বয়হীনতা? এটা আমার করতে একটু গিয়ে, প্রাসঙ্গিক প্রশ্ন আছে রাশেক রহমান, যে শুধুই কি জি, সমন্বয়হীনতা? কারণ ধরেন আমি আল জাজিরার একটা রিপোর্ট দেখছিলাম, বা শুনেন, বিভিন্ন, আপনি কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, আমি, জি, আপনি কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, আমার 19টি ফৌজদারি মামলার ভিতরে 18টি কিন্তু বিএনপি দিয়েছে। অথচ আমি কিন্তু আপনার অনুষ্ঠানে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছে সাক্ষাৎ পাকিস্তানের প্রেতাত্মার হাতে পড়া থেকে। এটা কিন্তু ভুলে যাবেন না। জি, তার মানে এটি আপনি স্পষ্ট কখনো বলেছেন। কখনো কিন্তু আপনি বলছেন যে কখনো কখনো আপনার সমন্বয়হীনতা, পছন্দ না আপনার হলো, দলের সমন্বয়হীনতার কথা যদি বলছেন, যে এটা কি শুধু সমন্বয়হীনতা, নাকি একটা দেশে থাকার একটা বাস্তবতাও বটে? কারণ আপনি যেমন বলছিলেন মামলার কথা, বিএনপি যেমন কমিট করছে যে মামলা তুলে নেওয়া হবে, নির্বাচনের আগে এরকমটা বলা হয়েছে, বা ভোট কেন্দ্রে না গেলে কোনো এক মৃধার এক্সাম্পল দিয়ে, মানে একটা রেফারেন্স দিয়ে একটা আল জাজিরায় রিপোর্ট করছে, খুব সাধারণ একজন মানুষ, ভোট কেন্দ্রে না গেলে বলা হবে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের দোসর, ফলে তার উপর সমস্যা হতে পারে, ফলে তাকে ভোট কেন্দ্রে যেতে হবে, এরকম তার সিদ্ধান্ত। মানে শুধুমাত্র কি আপনাদের সমন্বয়হীনতা, নাকি দেশের বাস্তবতাতেও ভোট আসলে মানুষ দিয়েছে? না ভোট তো দিয়েছে, আমি তো অস্বীকার করছি না। আমি তো অন্ধ মানুষ না, আমি তো কাউকে খুশি করার জন্য মিথ্যা বলবো না। ভোট তো দিয়েছে, ভোট দিবে না কেন? আপনি মনে করেন আমি গভর্নমেন্ট স্কুলে পড়তাম, আমার এন্টায়ার ব্যাচ, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডে শিফট সবাই ভোট দিয়েছে। তারা কি মিথ্যা কথা বলার মতো কোনো লোক? আমি ঢাকা কলেজে পড়তাম, আমার ঢাকা কলেজের সব বন্ধুরা ভোট দিয়েছে। তো তাহলে কি সেখানে তারা কি মিথ্যা বলছে আমার সাথে? অবশ্যই না। আমি কিছু দলীয় চ্যানেলে আমার সংবাদটি নিচ্ছি, তা তো না। আমার বন্ধু বান্ধব যারা অন্য দল করে, অফকোর্স যারা আওয়ামী লীগ করে তারা দেয় নাই, যারা অন্য দল করে তারা কি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয় নাই? আমি তো নাম ধরে বলে দিতে পারবো, দিয়েছে ভোট। তো ঘটনা হচ্ছে, আমি কি বলছি যে নির্বাচনটা ত্রুটি মুক্ত নয়, নির্বাচনটা কলঙ্ক মুক্ত হতে পারলো না। কারণ কি, 5ই আগস্টে আপনি কেন আন্দোলন করলেন? আপনি তো 5ই আগস্ট বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ ঠিক মতো ভোট দেয় নাই, স্বৈরাচার, ফ্যাসিস্ট, হেন না তেন না, এমন কিছু নাই যে বাকি নাই। গুড, ওকে, ভালো, আপনি আমাকে সরিয়ে দিলেন। তাহলে আপনি চেয়েছেন এমন একটা গণতান্ত্রিক আবহাওয়া হবে যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তাহলে প্রথম দিনেই তো আপনি ব্যর্থ। আমি আপনাকে বানানো নাটক নির্ভর ইলেকশন হয়েছে এসব কিছুই বলতে চাচ্ছি না। রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, নাথিং। ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে। এবং বাংলাদেশের চিরায়ত যে অভ্যাস ভোটে অনিয়ম হয়, সেটাও হয়েছে, অস্বীকার করছি না। কিছু সিল মারা হয়েছে, কিছু মৃত ব্যক্তির নামে গিয়ে ভোট দেওয়া হয়েছে, কিছু ব্যক্তি উপস্থিত হন নেই, তাদের নাম নিয়ে দেওয়া হয়েছে। ইয়েস, ইট হ্যাজ হ্যাপেন, বাট এর বিস্তৃতি কম, যার দরুন জনমানুষের মাঝে খুব বেশি আপনি এটা নিয়ে কোনো বীতশ্রদ্ধ হওয়া বা এটা নিয়ে তারা রাগান্বিত বা সংক্ষুব্ধ বা আমার মনে হয় ক্ষোভান্বিত হওয়ার আপনার কোনো ভোট জায়গাটা নেই। নিয়ে মূল্যায়নটা স্পষ্ট। আপনি বলছেন বিস্তৃতি কম, নানান একেবারে। রকম অনিয়মের। এখানে একটু যদি জানতে চাই আপনার কাছে, যে মানে তুলনামূলক পর্যালোচনা তো আসলে ভোটে হয়, যেহেতু কোনো ভোট একদম পুরোপুরি সুষ্ঠু হয় না, কিছু কিছু অনিয়ম ত্রুটি থেকেই যায়। আপনার কাছ থেকে আপনাদের সময়কার ভোটের সাথে একটু তুলনা যদি করতে চাই, ধরেন 14, 18, 24 এবং 26 এই নির্বাচনগুলোকে, আপনি 10-এ কোন নির্বাচনকে কত দিবেন? না, কোনোটাকে 10 আমি কিছু দিব না। নির্বাচন 10 দিয়ে নির্ণয় করা যায় না। যায় তো, কোনটা বেশি সুষ্ঠু না, হলো, যায় কম না। সুষ্ঠু হলো, কোথায় না, সহিংসতা বেশি হলো, আপনি কম আপনি যদি হলো? আমাকে আপনি যদি আমাকে এটা জিজ্ঞেস করেন যে কোন নির্বাচন দিয়ে দেশের ভালো হবে, সেটা আমি উত্তর দিতে পারি। না, তুলনা করা যায় না কোন নির্বাচনের সাথে না, নির্বাচন তুলনা একদমই করা করা যায় যায় না? না।
না, আমি তো ওই 10, 7, 8 নির্ণয় করার জন্য রাজনীতিতে নামিনি, এটা ভালো ফিরল ব্যাপার। কোন নির্বাচন দিয়ে দেশ ও জাতির সত্যিকার উপকার হবে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, অথবা ইংরেজিতে যেটাকে বলা হয় যে রিকনসিলিয়েশন করা যেতে পারে, সেটার উত্তর আমি দিতে পারি। এটা তো সবাই দিতে পারে, সুষ্ঠু ও না, গ্রহণযোগ্য সবাই অবাধ দিতে পারে না। নির্বাচন হলেই আই তো এম হয়, সরি, তাই না? না সবাই দিতে পারে না। আপনার অনুষ্ঠানে অনেকে আসে, সবাই সবকিছু বলে না, দিতে পারে না। আমি সরি, সবাই বলতে পারে না। আপনি হয়তো প্রশ্ন করেননি, মনে করছেন বলতে পারে, জিজ্ঞেস করে দেখবেন, সবাই উত্তর দিতে পারবে না। দেখে শুনলে নাও। তো খুবই ওরকমই লাগে আসলে, মানে টার্মগুলো ফিক্সড, সুষ্ঠু ও গ্রহণযোগ্য অবাধ না, আমি তো অংশগ্রহণমূলক। সুষ্ঠু গ্রহণযোগ্য আলোপ করছি না। আমি তো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি না। আমি তো আপনাকে বললাম যে এটা ত্রুটিহীন নয়, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইনস, মন্দের ভালো তো হয়েছে। যদি জামাত হতো তাহলে কি আওয়ামী লীগের ভাইয়েরা আমার খুশি হতেন? কোনোদিনও খুশি হতেন না, এটা বাস্তব। অন্য কি হতেন আমি জানি না। অনেকে এমন ফর্মুলাও তৈরি করেছিলেন যে জামাত ক্ষমতায় চলে আসলে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে মিলে আন্দোলন সংগ্রাম করে ওদেরকে নেওয়া হবে। নো, ইটস নট দ্যাট ইজি। জামাত ইসলামের যে রেজিমেন্টেশন, যে ওরিয়েন্টেশনের ভিতর দিয়ে তারা রাজনীতি করে আসে, সেখানে একবার যদি তারা ক্ষমতায় বসে, তারা সারা জীবনে নামাইতে পারতেন না। বিএনপি, যেটা আমরা চিরকাল হাসাহাসি করেছি বিএনপি কে নিয়ে, যে তাদের সংগঠন নেই, হ্যাঁ, যে তাদের সমর্থক আছে কিন্তু সংগঠন নেই। আমার তো মনে হলো যে বিএনপি মির্জা ফখরুল আলমগীর 17 বছর ধরে যে একটা লিডারশিপ দিয়ে গেছেন, যেখানে বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, জেলে ছিলেন, তারেক জিয়া সাহেব দেশের বাইরে ছিলেন, আওয়ামী লীগ আমাদের দল দুর্দান্ত প্রতাপের সাথে ক্ষমতায় ছিল, এখন তো দেখছি সংগঠন ভালোই ছিল। কারণ সংগঠন না থাকলে এই জামাতের যে জোট, শুধু জামাত একা না, হ্যাঁ, প্লাস এনসিপি, অ্যানার্কিস্ট, তাদের সবার এগেনস্টে ফাইট করে এই এতগুলা সিট জিতে আসতে পারা তো একটা সহজ ব্যাপার না। জি, আপনি বলছেন যে আমি মন্দের ভালো হয়েছে এই নির্বাচনটাতে, আপনাদের জন্য মন্দের ভালো হয়েছে, স্বস্তির বিষয়। তাহলে কি আপনারা আসলে, মানে আবার একই বিষয়ে পুনরাবৃত্তি করে জিজ্ঞাসা শোনেন, করছি যে তাহলে কি আমি আপনারা নির্বাচনের পরে আগের চাইতে স্বস্তিতে আছেন? মানে 5ই আগস্টের পরে আপনাদের যে একটা অবস্থা, সেখান থেকে নির্বাচনের পরে কি আপনারা স্বস্তিতে আছেন? কোথাও কোথাও দেখছি যে বিএনপির লোকজন গিয়েও আওয়ামী লীগ অফিসে তালা খুলছে, নির্বাচনের পরে অনেকগুলো অফিস না, আওয়ামী আপনি লীগের খুব অফিসে বেশি তালা খোলা জায়গায়, হয়েছে। খুব হ্যাঁ, বেশি জায়গায় এটা দেখেন নাই, হয়তো আপনি 1-2টা জায়গায় দেখেছেন। এখানে খুব স্বস্তিতে থাকারও কোনো বিষয় নেই, এখানে ব্যাপারটা অন্য জায়গায়। এখানে আমি যেভাবে জিনিসটা বলতে চাই, সেটা আমার জায়গা থেকে আমি বলছি। সেটা হচ্ছে, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি রক্ষা করবেন কিনা এখন। কারণ whether you like it or not, he is becoming the next Prime Minister of Bangladesh. And Prime Minister of Bangladesh is actually more powerful than Prime Minister of Great Britain, because there are no checks and balances. খোদার পরের জায়গা বাংলাদেশে হইল খোদার ফজলে প্রধানমন্ত্রী। উনি চাইলে আপনারা উঠাইতে পারবে, উনি চাইলে আপনারা নামাইতে পারবে। তার কোনো অন্যায় বাধা দেওয়ার শক্তি আপনার নাই, তার কোনো ভালো কাজেও আপনার গিয়ে সাপ্লিমেন্ট করার কোনো শক্তি আপনার নাই। যদি না তিনি আপনার দিকে তাকায় বলে, আহা তোমার চেহারাটা আমার ভালো লেগেছে, বলো তো দেখি তুমি কি বলতে চাও। আর ছোট বাচ্চাদের লজেন্স দেওয়া হয়, ওরকম একটা ব্যাপার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর এত ক্ষমতা নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যা আছে। সুতরাং আমি যেটা মনে করি যে তারেক জিয়া সাহেব যদি তার রাজনৈতিক জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করে থাকেন যে জামাত ইসলামকে বিশ্বাস করা যায় না, তাহলে এমন ভাবে তিনি রাজনীতি গুছিয়ে নেবেন যাতে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, অর্থাৎ বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, স্বাধীনতার যুদ্ধ তো বটেই, আবার এদিকে বিএনপি যেহেতু একটু স্বাধীনতার দল, সেখানে মেজর জেনারেল জিয়া রহমান তিনি মুক্তিযোদ্ধা, সবকিছু মিলিয়ে এই জিনিসগুলো আর কোনোদিন ঝুঁকির সম্মুখীন হবে না। এভাবেই তিনি গুছিয়ে নেবেন। আর যদি তিনি এখান থেকে কোনো লেসন না গ্রহণ করেন, তাহলে পরবর্তী নির্বাচনে আপনি জামাত ইসলামীর যেটাকে বলে অ্যাবসলিউট উত্থান, যেটাকে বলা যেতে পারে, সেটা দেখতে পারেন। জি, এখন আপনি যেটা বলছেন যে তারেক রহমান মানে কি করবেন সেটির উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু কি ইঙ্গিত যদি জিজ্ঞাসা করি, কারণ তাদের ইশতেহারে দেখা যাচ্ছে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন তারা গঠন করবার কথা বলছেন, এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলছেন যে মানে শেখ হাসিনার সন্তানরা তারা দেশে রাজনীতিতে ফিরতে পারবেন কিনা বা দেশে এসে রাজনীতি করতে পারবেন কিনা, এই প্রশ্নে তিনি বলছেন জনগণ চাইলে করতেই পারবে, মানে বাধা আছে এরকম কিছু তিনি বলছেন না। এখান থেকে আসলে কি ইঙ্গিত আপনারা পান? আপনারা কি কোনো বার্তা পান? না, এখন নির্বাচন জিতে যাওয়ার পরে উনি কি বলবেন সেটাই তো আমি আমলে নেব। নির্বাচন হওয়ার আগে তিনি যা বলেছেন সেটা অনেক কনভিনিয়েন্সের কারণে তো বলতে পারেন।
আমি তো বললাম যে আমরা তো কোনো ডায়ালগে ছিলাম না, কোনো কনভারসেশনে ছিলাম না, অ্যাপারেন্টলি ছিলাম না। আপনি ভোট বর্জন করছেন কেন সেটাও ওয়াজ নট ক্লিয়ার। হ্যাঁ, একটা জায়গায় ক্লিয়ার যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন হয়, সেটা ঠিক আছে, আপনার সাথে একমত হলাম, বাট স্ট্র্যাটেজিক রিজন কি? স্ট্র্যাটেজিক রিজন কি সেটা তো ওয়াজ নট ক্লিয়ার, রাইট? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে একটা আপনার কম বেশি স্ট্র্যাটেজি থাকে। সো সেই জায়গাটায় উই ওয়ার নট ক্লিয়ার। এখন নির্বাচন হয়ে যাওয়ার পরে আগামীকালকে তিনি শপথ গ্রহণ করবেন, করার পরে তিনি কি বলবেন সেটা আমাদেরকে শুনতে হবে। সেটা শুনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হাউ ডু উই অপারেট অর হাউ ডু উই ইন্টারঅ্যাক্ট। তবে ওয়ান থিং আই ক্যান টেল ইউ, এইভাবে দিনের পর দিন যদি আপনি ডায়ালগ না করেন, তাহলে পলিটিক্যাল পার্টির যে পলিটিক্যাল নেচার, অর্থাৎ রাজনৈতিক দলের যে রাজনৈতিক ভাব প্রকৃতি, সেটা আপনি হারাবেন চিরকালের জন্য। এবং একবার যদি সেই ভাব প্রকৃতি থেকে আপনি বিচ্যুত হয়ে যান, তাহলে নতুন করে রাজনৈতিক কক্ষপথে ফিরে আসা বড্ড কঠিন হবে। যেমনটা আপনাদের জন্য হচ্ছে। আমি তো সেটাই বললাম জি, মানে মানে যে কারণ আমরা মানে যদি এবং আমরা এটা কি যদি আসলে ডায়ালগ ক্ষমতাচ্যুত শুরু না হলে, করি, মানে আমি একটু এই বিষয়টাও বুঝতে চাই আপনার কাছে, এটা কি আসলে ক্ষমতাচ্যুত হলেই বোঝা যায় যে ডায়ালগটা জরুরি? মানে তখন দেখতাম বিএনপি না অনেক তা কেন? ধরেন আলোচনার জন্য বলতো, কেন? আপনাদের পক্ষ থেকে বলতো খুনিদের সাথে কিসের আলোচনা ইত্যাদি নানান কেন? রকম। এটা তো এখন শুনেন, এখন যেই লোক এই ইনিয়ে বিনিয়ে অঙ্গভঙ্গি করে হাত পা নাড়িয়ে এসব কথা বলতেন, তার কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার তো দুঃখ প্রকাশ করা ছাড়া, ঘৃণা প্রকাশ করা ছাড়া আমার কিছু করার থাকবে না। আসলে কোন লেভেলে কোন সময়ে বিএনপির সাথে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও ডায়ালগটা করা উচিত ছিল না আপনি মনে করেন? সবসময় তো ডায়ালগ করা উচিত ছিল। হোয়াটস রং উইথ ইট? আজকে আমরা ডায়ালগ করি নাই বলে তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারছেন যে জামাত ইসলামী ৭৭টা সিট পেল কিভাবে। এটা হয়েছে তো আমাদের ডায়ালগ না করার কারণেই। আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে, বিএনপির পুঁজি কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিএনপি? ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে বিএনপির পুঁজি। এম আই রাইট অর রং? আওয়ামী লীগের পুঁজি কি? বাংলার মানুষের মুক্তি, স্বাধীনতা, স্বাধিকার। অবশ্যই ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, তাই না? তাহলে এই দুটি দল যদি মিথস্ক্রিয়ায় মানে থাকতো, মিথস্ক্রিয়ার মাঝে যদি থাকতো এক অপরের সাথে, ভালো মন্দ যাই হোক, তাহলে ওই কালো কৃষ্ণকায় শক্তির কি উত্থান হয়? আমি তো আপনার সবগুলো অনুষ্ঠান খুব নিবিড় ভাবে দেখার চেষ্টা করি। যেখানে আপনার একটা এই যে জামাত ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্রকে নিয়ে আসেন, আমি শুনি কি বলে না বলে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। পয়েন্ট ব্ল্যাঙ্ক কথা তো সোজা। আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন, তো আপনি আল্লাহ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো একনলেজ না করে তার নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। আপনি বললেন হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি তো যাকাত দিই, আমি তো ওযু করি, আমি তো হজে যাই, কিন্তু আমি আল্লাহ মানি না আর রসুল মানি না। তাহলে কি আপনি মুসলমান হইলেন? তো আপনি রাজনীতি করেন, হ্যাঁ আমি তো মানুষের খুব ভালো চাই, কিন্তু আমি বাংলাদেশের স্বাধীনতা মানি না, হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মানি না, হ্যাঁ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানি না, আমি এখন জিয়াউর রহমানকে মানি না, কর্নেল অলি নাকি ভিডিও বলছে। এইসব লোককে দিয়ে দেশের রাজনীতি হয়? এটা এই উপলব্ধি আমাদের আরো আগে হওয়া উচিত ছিল। বিএনপি বলেন আওয়ামী লীগ, তারা দুজন যদি কিছু কিছু জায়গায় কমন গ্রাউন্ডে থাকতো, তাহলে এই দেশে অনিষ্টটা করে কে? কে করতে পারত? এবং আরেকটা জিনিস আপনাকে বলি, অফকোর্স বিএনপিতে চাঁদাবাজ আছে, আছে না? নিশ্চয়ই আছে। আওয়ামী লীগের চাঁদাবাজ নেই? আছে। কিন্তু চাঁদাবাজের থেকেও খারাপ মানুষ আছে দুনিয়ায়, যারা চাঁদাবাজি না করেও আরো খারাপ কাজ করে। সেটার জন্য একটা আলাদা অনুষ্ঠান আপনার সাথে আমি একদিন করব। চাঁদাবাজ আছে, নিশ্চয়ই আছে, মাস্তান আছে, গুন্ডা আছে, এটা প্রকৃতি, পৃথিবীর এটা নিয়ম। মার্কিন যুক্তরাষ্ট্র যখন জন্ম হয়েছিল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, তখন একদম পুরো বেহেশতের একটা টুকরা এসে পৃথিবীতে পড়ে নাই। ওখানে চাঁদাবাজ ছিল, আরো খারাপ খারাপ লোক ছিল। কিন্তু আমি চাঁদাবাজি করি না, কিন্তু আমি এর থেকেও খারাপ কাজ করি, এসব জিনিসও তো আছে, আছে না? সুতরাং আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি, দে টুগেদার আর দ্য আনসার ফর বাংলাদেশ। এগুলো এর জন্য কি আপনারা চেষ্টা করছেন? মানে এই যে মিথস্ক্রিয়ার কথা আপনি এখন না, আমি বলছেন, চেষ্টা যেটা করছি তখন না, হয় আপনাকে নাই, তো বললাম এখন কি এটার অ্যাপারেন্টলি। জন্য চেষ্টা আছে? কেন বলছি, না। কেন প্রশ্নটা করছি সেটাও বলি। কারণ সজীব অজয় জয় ইন্টারভিউতে বলছেন যে তারেক রহমানের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং তার সঙ্গে কাজ করব, এই কথা তিনি বলছেন। তিনি প্রধানমন্ত্রী হলে অবশ্যই তিনি কথা বলবেন এবং কাজ করবেন, এরকমটা বলছেন। আগেও বলেছেন, মানে ৫ই আগস্টের পর না না, বলেছেন। জয় ভাইয়ের এই কথা তো আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি।
আমরা যারা নতুন প্রজন্মের আছি জয় ভাইয়ের কথা ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং এটাও সত্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপরে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। সেই জায়গা থেকে তার জন্য এসে ডায়ালগ করা যত না সহজ, ওনার জায়গায় ওনার সন্তান, পুত্র অথবা কন্যা কারো জন্য নতুন করে রিকনসিলিয়েশন যেটাকে বলে সেটা ডায়ালগ করা একটু সহজতর। কারণ হাজার হলেও তিনি একটা মায়ের বয়স, একটা পরিণত বয়সে পৌঁছে গেছেন, তার চোখের সামনে গ্রেনেড গুলা ফুটেছে, তার চোখের সামনে 22 জন 24 জন লোক মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার দলটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে ফেলার চেষ্টা হয়েছে। এই বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না। তাহলে কি সজীব অজয় জয় আল জাজিরাকে সাক্ষাৎকারে দেয়া যেটা বলেছিলেন যে শেখ হাসিনা বৃদ্ধ হয়ে গেছেন বা তার তিনি অবসরে যাচ্ছেন, শেখ হাসিনা জামানার ইতি হলো, আপনি মিলাবেন না, হ্যাঁ। প্লিজ ডোন্ট ডু দ্যাট। না, এটা করবেন না, এটা অন্যায়। আমি কিন্তু একটা জায়গায় আছি, আমার কথাটা শেষ করে আসছেন, এটা করবেন না। আচ্ছা, এটা গেল এক। এখন 2 নম্বর কথা হচ্ছে, যদি ডায়ালগে বসতে হয় তাহলে আমরা যদি প্রতিনিয়ত বলতে থাকি যে নির্বাচনটি একটি শ্যাম ছিল, তাহলে আপনি আর ডায়ালগে বসে কোনো আশানুরূপ ফল পাবেন না। আপনি বলতেই পারেন যে এই নির্বাচন আপনি মানেন না, আপনি বলতেই পারেন এই নির্বাচন ত্রুটি মুক্তি নয়, আপনি বলতেই পারেন যে এই নির্বাচনে একটি বৃহৎ জনগোষ্ঠী অংশগ্রহণ করেনি, উইচ ইজ ট্রু, এটা তো মিথ্যা না। কিন্তু আপনি যে বারবার শ্যাম এই শব্দটা ইউজ করতে থাকেন, politics is a game of words. You're not fighting with a sword, you're not fighting with a gun. You're fighting, you're debating, you're arguing, you're trying to create a narrative, you're trying to create a standpoint, and those are being created by words that come out of your mouth, right? So আপনি যে শ্যাম শব্দটা যদি বারবার বলেন, ধরেন আমি যে আপনাকে বলি যে শারমিন আপনার অনুষ্ঠান একটি শ্যাম, আপনি আমার জীবন দাওয়াত দিবেন নাকি? আপনার জীবন ঠিক আছে রাশিক ভাই যান, আপনার মতো এরকম আরো টকম্যান আছে, টকার আছে। আব্দুল লতিফ ভাষায় টকমারানি উনি বলেছিলেন না, খুব বড় বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ বলেছিলেন। তো তখন বলে মনে মনে বলতে পারেন যে ওকে ফাইন, যান, আপনার ডাকলাম না। তার মানে কি যে if I express the desire to have a dialogue, then I have to express respect for you as well. Even if I don't support you, even if I don't like you, and even at the back of my mind, if I have it already that I will not agree with you in the table, still then I have to be respectful so that we can sit at the table. টেবিলে বসলে তো একটা বিরাট বড় অর্জন হয়। I hope I can make you understand. আর আল জাজিরার যে কথা বলছেন, দেখেন, একেবারে আওয়ামী লীগের তৃণমূল কর্মী হিসেবে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা কবে রিটায়ার করবেন বা তার বয়স আদৌ হয়েছে কি না হয়েছে, এটা আসলে জননেত্রী শেখ হাসিনা একা সিদ্ধান্ত নিতে পারেন না। ওই অধিকার তিনি যখন 81 সালে এই দেশে ফিরে এসেছেন তখনই হারিয়েছেন। তিনি এখন ওনার নিজের একার নন, তিনি আওয়ামী লীগের লক্ষ কোটি কর্মী যখন একসাথে হয়ে মনে করবে যে নেত্রীকে আমরা বিদায় দিতে পারি, তখনই উনি বিদায় নিতে পারবেন। উনি নিজে চাইলেও বিদায় নিতে পারবে না। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি এমন কথাটা। তাহলে সজীব অজয় জয় কি বুঝে বললেন না, আসলে? জয় ভাই তো কাউন্সিলর বা ডেলিগেট না আওয়ামী লীগের, তিনি শেখ হাসিনার সন্তান। তার পক্ষে যেই কথা অকপটে বলা সম্ভব, যেভাবে বলা সম্ভব, ধরেন এভাবে বলি আপনাকে, ধরেন নেত্রী জয় ভাই সাহেব দুপুরবেলা আহার করছেন, অপরাহ্নের আহার, হ্যাঁ, তো জয় ভাই তো বলতে পারবে আম্মা আলু ভর্তাটা দাও তো, বলতে পারবে না? পারবে তো। এখন ধরেন আপনাকে একদিন ডাকলো, শারমিন মা তুমি আসো, তোমার সাথে একটু লাঞ্চ করি, আপনি পারবেন শেখ হাসিনা বলতে যে দাও তো? পারবেন না। তার মানে উনি যা বলতে পারে সেটা তো আমরা বলতে পারি না। এভাবেই জিনিসটাকে দেখতে হবে। এবং উনি তো বারবার ক্লেম করছেন যে উনি সনাতন যে আওয়ামী লীগের যে স্ট্রাকচার, সেই র্যাঙ্ক এন্ড ফাইল বা স্ট্রাকচারের সে অংশ না। সুতরাং উনি পুত্রসুলভ ভাবে ওনার মতো কথাটা বলে যাচ্ছেন। কিন্তু আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি যে শেখ হাসিনার বিদায় নেওয়া বা না নেওয়া এটা একেবারেই শুধুমাত্র ওনার উপর নির্ভরশীল ব্যাপার নয়। আচ্ছা, তাহলে আবার একটু ওই পুরনো প্রশ্নে ফিরে আসি, মানে এই বিষয়টা স্পষ্ট হলো। পুরনো প্রশ্নে একটু ফিরে আসি যে তাহলে আওয়ামী লীগ কি নির্বাচনের পরে আগের চাইতে স্বস্তিতে আছে নাকি মানে আগের অবস্থায় আছে? পরিস্থিতির কি কিছুটা পরিবর্তন হয়েছে? 12 ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সূচনা লগ্ন। আচ্ছা, স্পষ্ট। মানে তাহলে আপনাদের জন্য এটি একটা সুখের সংবাদ যে নির্বাচনটা হয়েছে। এতে আপনি সুখ, এতে আপনি স্বস্তি কি খুঁজে পাচ্ছেন আমি জানি না। একদম আমি শুধু স্পষ্ট। এতটুকু বলতে পারি যে 12ই ফেব্রুয়ারি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার